যেভাবে কল্যাণ ব্যানার্জি আজকে নাটক করছেন বা ওখানে হুলিগানিজম করছেন, এইসবের জন্য সাংসদ নয়। পেগাসাসে ওনাদের অমিত শাহর বিবৃতি চাই, ওনার রাফালে ওনার রাজনাথ সিংয়ের বিবৃতি চাই। ইচ্ছে থাকলে কর্মের সাথে জড়িত থাকা যায়, তার জন্য সাংসদ হামলা করতে হয় না। আজকে সে তো উনি ওনার বাবা মা বুঝতে পারছে না, আর প্রতাপ সিংহ কী করে বুঝবেন যে উনি পাস নিয়ে গিয়ে ওখানে স্মোক ক্যান নিয়ে যাবেন এবং এই কাণ্ডগুলো করবেন। উনি অ্যাক্সেসটা দিয়েছেন, এটা তো ঠিক কথা, অ্যাক্সেসটা দিয়েছেন এবং এটা নিয়ম বহির্ভূত কাজ করেছেন। পাস দেওয়া তো নিয়ম বহির্ভূত কাজ না। আজকে কারো ভুলের জন্য আজকে আমরা সবাই তার শাস্তি পাচ্ছি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমি রয়েছি ঐন্দ্রুলা আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রীতম দত্ত। তাকে শুরুতেই বাংলা হান্টের তরফ থেকে নমস্কার। নমস্কার। আমরা দেখলাম গতকাল সংসদ থেকে 78 জন যে বিরোধী পক্ষের সাংসদ ছিল তাদেরকে বহিষ্কৃত করা হলো এবং আজকে আরো 49 জনকে বহিষ্কৃত করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 140-এর বেশি হয়ে গেল। সাধারণ মানুষ প্রশ্ন করছে যে যদি এভাবেই বহিষ্কৃত করা হয়ে থাকে একাধিক যে বিরোধী সাংসদরা রয়েছে তাদেরকে, তাহলে প্রশ্ন করবে কে সংসদে? কি বলবেন? না, সাধারণ মানুষ প্রশ্ন করছে না, সাধারণ মানুষ প্রশ্ন করছে। সাধারণ মানুষ তো এনাদেরকেই পাঠিয়েছেন যে ওখানে গিয়ে প্রশ্ন করার জন্য। ওখানে গিয়ে ওইভাবে যেভাবে কল্যাণ ব্যানার্জি আজকে নাটক করছেন বা ওখানে হুলিগানিজম করছেন, এইসবের জন্য সাংসদ নয়। সংসদটা আপনার আগেও যখন আপনার ইউপিএ আমলে যখন অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ ছিল, আমি চ্যালেঞ্জ করে বলছি যে একটা ছবি যদি দেখাতে পারেন যে এরকম অসভ্যতামের ব্যবহার করেছে সংসদের ওয়েলে নেবে, সংসদের ভেতরে, তো দেখুন সংসদে আমাদের কিছু সারা ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডেমোক্রেসি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডেমোক্রেসি। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে মানুষ, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব, দেখছে যেখানে কি হচ্ছে না হচ্ছে। সেখানে সংসদে যেখানে গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা করার কথা, সেখানে কিছু নিছক, এর আগেও যতবার একদম লাস্ট 2014 থেকে এখন অবধি যত কটা ইস্যু, মানুষের ইস্যু নিয়ে যখনই সংসদ শুরু হয়েছে তখনই এরা আবোল তাবোল নানা রকম এসে, এর আগে পেগাসাস, তার আগে রাফেল নিয়ে অনেক কিছু ইস্যু নিয়ে এসছেন। আপনারা দেখেছেন কিছু ভুয়ো ইস্যু নিয়ে এরা আসার পর এরা আবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে তারপর চুপ হয়ে যায়। কিন্তু তার আগে অবধি সাংসদ এরকমভাবে তারা বিঘ্নিত করে মানুষের যে কাজ করার জন্য ওনাদেরকে মানুষ মনোনীত করে পাঠিয়েছেন, সেই মানুষের দায়বদ্ধতা ওনারা রাখেন না। সেই জন্য মানুষ দেখতে পাচ্ছে, সেই জন্য আজকে সরকারকে চালাতে দেবো না, সরকারকে কোনো রকমভাবে আজকে এরকম অবস্থা করব। আজকে ওখানে পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টে তো আজকে ওখানে দেখুন আমাদের যা সংখ্যা আছে, আমরা যে কোনো বিল অনায়াসে পাস করতে পারি। তাহলে ওনাদের দরকার কি? ওনাদের দরকার হচ্ছে ডেমোক্রেসিতে ডিসকাশনের জন্য। ওনারা ডিসকাশন চান না, তার কারণ হচ্ছে ওনারা তো দেখেছেন যে ওনারা মানুষের কথা বলেন না, ওনারা পরিবারের কথা বলেন। ওরা মানুষের কথা বলে না, ওরা হয় গান্ধী পরিবারের কথা বলে, নয় ব্যানার্জি পরিবারের কথা বলে, নয় আপনার স্টালিন পরিবারের কথা বলে, নয় আবদুল্লাহ পরিবারের কথা বলে। পরিবার কেন্দ্রিক হচ্ছে বিরোধী দলটাই হচ্ছে পরিবার কেন্দ্রিক, নাহলে ওখানে লালুর পরিবারের কথা বলে। তো এই তো হচ্ছে এদের পরিবারতান্ত্রিক দল এবং পরিবারতান্ত্রিক পুরো বিরোধী গোষ্ঠী। তারা পরিবার ছেড়ে কথা বলে না। ভারতবর্ষের মানুষের কথা বলার ওখানে আপনার সুযোগ ভারতবর্ষের মানুষ ওনাদের দিয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষের কথা ওনারা বলবেন না দেখে ওনারা ওখান থেকে পালিয়ে আসছেন। এবার পালিয়ে আসার জন্য কিছু পন্থা ওনারা সৃষ্টি করেছেন, পন্থা ওনারা নিচ্ছেন যে অসভ্যের মতো ব্যবহার করব, ওয়েলে নেবে, নানা রকম ব্যাপার করব, অঙ্গভঙ্গি দেখাবো, প্ল্যাকার্ড নিয়ে চলে যাব, জিনিস নিয়ে চলে যাব, ওখানে কাগজ ছুটবো, এবং সেগুলো বরদাস্ত করা যাবে না। নতুন ভারত, নতুন দেশ, আজকে বলিষ্ঠ ভারত আজকে এগিয়ে চলেছে। সারা পৃথিবী দেখছে, ভারতবর্ষকে অনুনয় করার চেষ্টা করছে, ওখানে ডিসকাশন হবে মানুষের কাজ করার জন্য। আজকে নরেন্দ্র মোদীকে সারা ভারতবর্ষের আশীর্বাদ করেছে। এরা এই 3টে রাজ্যে হেরে গেছে বলে তাদের দুর্দশা এবং তাদের আজকে যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশন কিন্তু আপনার লোকসভাতে দেখানোর জায়গা নয়। সেটা আপনি রাস্তায় দেখান, বাইরে দেখান, বাট লোকসভা না। লোকসভা হচ্ছে মানুষের কাজ করার জায়গা, সরকার এভাবে করতে দেবে না, সেখানে মানুষের কাজই হবে। তবে বিরোধী যে সাংসদরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে সংসদের বাইরেও তারা বিরোধিতা করছেন, প্ল্যাকার্ড নিয়ে, যেরকম আপনি বললেন। তাদের একটাই দাবি অমিত শাহ আসুক সংসদে এবং তিনি যে ঘটনা ঘটেছে স্মোক ক্যান কাণ্ড, সেই নিয়ে কিছু বিবৃতি দিই। তাদের দাবি কি ভুল? দেখুন, আজকে এর আগেও এরকম অনেক হয়েছে যে আমরা দেখেছি যে সংসদে কেউ বন্দুক নিয়ে ঢুকে গেছে, সংসদে কেউ পিপার স্প্রে নিয়ে ঢুকে গেছে, সংসদে কাগজ ছুঁড়েছে, এরকম ওয়েলে এর আগেও লাফিয়ে নেমেছে। তো সব জায়গায় আজকে দেখুন হাই
পাওয়ার কমিটি তদন্ত শুরু করেছে। আমরা দেখছি বিভিন্ন বিরোধী দলের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার সাথে কিংপিংদের ছবি। তো এইগুলো তো তদন্তটা হয়ে তারপর তদন্ত হওয়ার পর তার পুরো নির্যাস অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে এই সংসদের যিনি কাস্টোডিয়ান ওম বিড়লাজি, যিনি পার্লামেন্টের স্পিকার লোকসভার, উনি অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে আমরা হাই পাওয়ার কমিটি করেছি, প্রায় অনেকগুলো কমিটি হয়েছে, অনেকগুলো তদন্ত সংস্থা হচ্ছে, প্রায় 50টার উপর, সেইগুলো সব জায়গায় তদন্ত করতে চলে গেছেন, তারা তদন্ত শুরু করে দিয়েছেন। তদন্তে যা নির্যাস হবে সেটা আপনাদের কাছে আমরা টেবিল করব, সেটা আপনাদের কাছে অফিসিয়াল করব। তাহলে ওনাদের কিসের বিবৃতি? তদন্ত শেষ হতে দিন, তারপর তো বিবৃতি দেবেন। আসলে দেখুন, এর আগেও সেম পেগাসাসে ওনাদের অমিত শাহর বিবৃতি চাই, ওনার রাফালে ওনার রাজনাথ সিংয়ের বিবৃতি চাই। ওনারা আসলে কোনো রকম করে ভুয়ো ইস্যু তৈরি করেন, ভুয়ো ইস্যু তৈরি করার পর এরকম বিবৃতি চান যেগুলোর কোনো ইস্যুই নেই, সেগুলো তারপর সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খান। আজকে দেখুন, একটা এত বড় একটা সাংঘাতিক ঘটনা আমরা দেখছি, তো অনেকে সূর্যকান্ত মিশ্র পোস্ট করে বলছেন না ওনারা চাকরি টাকরি পাননি, তো কেন আপনি এই দিদি যা ক্যামেরা করছে তারা কি আমরা কোনো না কোনো কর্মসংস্থানের সাথে জড়িত না? ইচ্ছে থাকলে কর্মের সাথে জড়িত থাকা যায়, তার জন্য সাংসদ হামলা করতে হয় না। এদেরকে কিছু কেউ ভুল বুঝিয়েছে, তদন্ত করলে চলে আসবে। আমরা দেখেছি রাহুল গান্ধী এরা এদেরকে সাপোর্ট করছে। তো এটা কি সাপোর্ট করার জায়গা? এটা তো ইমিডিয়েটলি তদন্ত করতে হবে, এর মূলে কি আছে একদম। তার কারণ হচ্ছে দেখুন, ভারতীয় জনতা পার্টি ওই বলা টলাতে বিশ্বাস করে না, আমরা অ্যাকশনে বিশ্বাস করি। আমরা এর আগেও তো দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক করে যে আমরা অ্যাকশনে বিশ্বাস করি, আমরা একদম সমূলে উৎখাত করব। কি তার মূল কি হয়েছে তার একদম গভীরে যাব, তার কি নির্যাস সেটা পুরো ভারতবর্ষের কাছে সেটা আমরা তুলে ধরবো, যে এটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। তাদের জন্য তো সময় দিতে হবে, তদন্ত তার একদিনে কমপ্লিট হয় না। তদন্ত হলো অমিত শাহ কেন, সবাই এসে বলবে। তার জন্য আজকের যে বিলগুলো, আজকের যে মানুষের কাজের যে জিনিসগুলো, সেগুলো কেন বিঘ্নিত করছে তার একটাই কারণ, সেটা হচ্ছে তাদের ফ্রাস্ট্রেশন। আর এরা মানুষের কথা বলে, গণতান্ত্রিক পদ্ধতির কথা বলে। আপনি ভাবুন তো, যেই সরকার, যেই কংগ্রেস পুরো গণতন্ত্রটাকে লুট করে দিয়েছিল, ইমার্জেন্সি জারি করেছিল, তাদের থেকে আমরা শুনবো? আরে এখনো তো ওনাদের নেতা দিগ্বিজয় সিং টিং এখনো রাজ্যসভায় আমি দেখলাম বসে রয়েছে। তারা তো সবাই তো আপনার বরখাস্ত হননি। যারা মিসকন্ডাক্ট করেছেন তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আজকে মানুষের রাজনীতি করুন, নালে যে কটা লোক ওখান থেকে বরখাস্ত হয়েছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 2024-এ মানুষ এদেরকে বরখাস্ত করে দেবে। তবে আমরা দেখলাম যে সংসদের যে লগ ইন পাসওয়ার্ড তা অন্য থার্ড পার্টি কারোর হাতে দেওয়ার জন্য সাংসদ মহুয়া মৈত্র তাকে সাসপেন্ড করা হলো সংসদ থেকে। আমরা বর্তমানে দেখলাম যে ঘটনা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যে স্মোক ক্যান কাণ্ড, এবং সেই স্মোক ক্যান কাণ্ডে যে আক্রমণকারীরা সংসদে ঢুকে পড়েছিল, তারা যে পাস পায় সে হচ্ছে বিজেপি সাংসদ প্রতাপ সিনহার কাছ থেকে। তবে প্রতাপ সিনহার বিরুদ্ধে তো সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না। মুশকিলটা হচ্ছে কি, দেখুন আজকে আপনি যদি আমরা সংসদে যেতে চাই, যে কোনো সাংসদের কাছে আমরা যাব, আমরা ফোন করে মাঝে মাঝে বলে দিই, আমাদের কোনো চেনা সাংসদ থাকলে, বন্ধুত্বপূর্ণ সাংসদ থাকলে, আমরা যারা আমাদের কাছে বয়সে বড় তাদেরকে বলি, দাদা একজন যাবেন। এই কয়েকদিন আগে কলকাতার এক বড় ইনস্টিটিউট, তারা সবাই মিলে গেছিলো ওখানে ঘুরতে। আমি নিজেকে একজন সাংসদকে বলি, উনি তো আমার কথার উপর বিশ্বাস করে ওনাদেরকে পাশ ইস্যু করেছেন। এবার একজন দুজন কেন, অনেকেই করেছেন, তারপর সাংসদ ঘুরে দেখেন কোনো স্টুডেন্টরা। তো এটা তো বিশ্বাসের উপর। আমরা দেখেছি এই যে শর্মা, যেখানে সবচেয়ে বেশি লাফালাফি করে সংসদের ভেতরে, তার বাবা ওই প্রতাপ সিনহার কনস্টিটিউন্সিতে থাকে, এবং তার বাবা রীতিমতো মানে ওনার প্রায় পা ধরা বাকি রেখেছে সংসদে ওনার ছেলেরা ঘুরতে যাবে বলে। এর আগেও একবার পাশ ইস্যু করেছিল, ওরা গিয়ে দেখে এসছে। তারপর কি করে জানবে বলুন যে ওনাদের মনে ওর মা বাবা বুঝতে পারছে না, আর সাংসদ কি করে বুঝবে? যে মা বাবা পড়াশুনো করিয়ে এত কষ্ট করিয়ে একটা টোটো কিনে দিয়েছিল ওকে, ওই টোটোটাও চালাচ্ছে, ওই টোটোও চালাবে না, তার কারণ হচ্ছে ওর মস্তিষ্ক মতিভ্রম হয়েছে, ও কিছু হয়তো কোনো রকমভাবে কেউ ভুল বুঝিয়েছে, যেটা আমার কথা না, সেটা ওই সাগর শর্মার বাবার কথা। উনিও বলছেন যে আমার ছেলে এরকম নয়, আমার ছেলে কেউ ব্রেন ওয়াশ করেছে এবং ব্রেন ওয়াশ করেছে। তার মানে তো তাই, তার আজকে সে তো উনি ওনার বাবা মা বুঝতে পারছে না, আর প্রতাপ সিনহা কি করে বুঝবেন যে উনি পাস নিয়ে গিয়ে ওখানে স্মোক ক্যান নিয়ে যাবেন এবং এই কাণ্ডগুলো করবেন? এটা বোঝা যায় না। কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে অনিচ্ছাকৃত, একটা ইচ্ছাকৃত। আমরা তো ইচ্ছাকৃতভাবে দেখেছি, একবার দুবার না, 49 বার লগ ইন করেছে, এবং ইচ্ছাকৃতভাবে আমি পাসওয়ার্ডটা কাকে দিয়ে দিয়েছি? ভারতবর্ষের বাইরের এক নাগরিককে।
এবং ভারতবর্ষের ওই নাগরিক সে কি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি এই অ্যাক্সেসটা কোনো না কোনো টেরোরিস্ট গ্রুপও অ্যাক্সেস করেছে, সেটাও তো দেখতে হবে। কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে, তো উনিও স্বীকার করেছেন যে উনি অ্যাক্সেসটা দিয়েছেন, এটা তো ঠিক কথা, অ্যাক্সেসটা দিয়েছেন এবং এটা নিয়ম বহির্ভূত কাজ করেছেন। পাস দেওয়া তো নিয়ম বহির্ভূত কাজ না। নিয়ম বহির্ভূত কাজ কোনটা? যে আজকে পাস দেওয়ার পর উনি তো জানতে পারেননি যে ওনারা গিয়ে কাণ্ডটা ঘটাবেন, ওনার মা বাবাও জানে না, ওনার অন্যান্য বন্ধুবান্ধবরাও জানে না। তাহলে ওই যিনি সাংসদ, যিনি ওনার সাথে মেশেইনি, তাহলে কি করে জানবেন? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে উনি আরও বেশি করে ওনার পক্ষে আরও বেশি করে খোঁজ নেওয়ার দরকার ছিল। কিন্তু দেখুন, আজকে ভারতবর্ষের কালচারটা তো আমরা একে অপরের বিশ্বাসের উপরে চলছি, সব কিছু দুভাবে করা যায় না। সেই বিশ্বাসে উনি আঘাত এনেছেন যারা ওই কাণ্ডটা ঘটিয়েছেন। এরপরে এখন কি হলো? এখন আমরা কেউ কোনো জনসাধারণ যারা সাংসদ না, তারা আমরা সাংসদদের ঢুকে দেখতে পারবো না। যারা সাংসদের পিএ তারা পর্যন্ত যেতে পারছে না, যারা রিপোর্টার তারা পর্যন্ত ভেতরে ঢুকতে পারছে না। আজকে কারো ভুলের জন্য আজকে আমরা সবাই তার শাস্তি পাচ্ছি। তবে এই যে একটা থার্ড পার্টি একটা জায়গা থেকে বা দেশের বাইরে থেকে লগ ইন করা হোক, কিংবা কোনো বহিরাগত তারা আক্রমণাত্মক ভঙ্গিতে ঢুকে পড়া হোক, এই যে ঢেলে সাজানো হলো নতুন সংসদকে, তার এতগুলো নিরাপত্তা ব্যবস্থা, এতগুলো নিরাপত্তা বলায়, তারপরও এতগুলো ঘটনা ঘটছে, এটা কি সরকারের কোনো গাফিলতি নয়? না, দেখুন, আজকে কতগুলো জিনিস আছে। আপনি যদি এয়ারপোর্টেও যান, আপনি তো বিভিন্ন কাগজ টাগজ পকেটে নিয়ে যেতে পারবেন। আপনি কোনো মেটাল নিয়ে যেতে পারবেন না। তার কারণে সব জায়গায় মেটাল ডিটেক্টর লাগানো আছে। এর আগে ওনারা গেছিলেন, গিয়ে আপনার সাংসদে আপনার ওরা রেকি করে এসছে। এর আগে এই প্রতাপ সিংহাই সম্ভবত ওনাকে পাস দিয়েছিল। ওনারা কি রেকি করে এসে ওরা দেখেছে যে এখানে কাগজ বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু নিয়ে ঢুকলে সেটা ডিটেক্টরে ধরা পড়ে না, সেটাই তারা করেছে। ওখানে মারণযন্ত্র বা সেরকম কিছু নিয়ে যাওয়ার ওনাদের কাছে অবকাশ ছিল না, বা এর থেকেও বড় কিছু হতে পারতো, কোনো কেমিক্যাল বিপণও নিয়ে যেতে পারতো। 100% তাই বলেছেন, এবং এটা আমাদের কাছে অনেক বড় শিক্ষা। এবং 100% এটা সিকিউরিটি ল্যাবস, এবং সিকিউরিটি ল্যাবসের জন্য অলরেডি 8 জন সিকিউরিটি পার্সোনালকে যারা ওনার দায়িত্ব ছিল তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এবং উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে যে এটা গভীরে যাওয়া হচ্ছে যে কেন, কিসের জন্য, কারা করলো, কেন করলো, কীভাবে করলো। এবং আপনাদের এটা জানিয়ে রাখি, যেদিনকে এই ঘটনাটা ঘটে সেই ঘটনার পরে সাথে সাথে ওম বিড়লা প্রত্যেক সংসদীয় দলের, প্রত্যেক বিরোধী দল লিডারদের সাথে বসে কিছু প্যারামিটার ঠিক করে যে কী করা উচিত ইমিডিয়েটলি, এবং তারাই সাজেশন করে যে হ্যাঁ এই জিনিসটা করতে হবে, এই করতে হবে, এখনই এগুলো এনাদেরকে সব পাস দেওয়া বন্ধ করে দিন, এখনই এই জিনিসগুলো বন্ধ করুন। ওনারা যারা ঠিক করে সেটা তখনই সেই ডিসিশনটা নেওয়া হয়। তো তার মানে ওই সর্বদলীয় বৈঠকটা ওই উইদিন সাম আওয়ার্সের মধ্যেই হয়ে যায়। তো আজকে দেখুন, সেটা তো ডেমোক্রেসির অঙ্গ, সেটা কিন্তু আজকে উনি করেছেন, করে সেটাকে প্রমাণ করেছেন। তারপরে কি করছি আমরা দেখছি, তারপরে তো সংসদে চলতে দিতে হবে। তারপর তো আজকে যে মানুষের যে বিল, যে মানুষের যে কাজের জন্য আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য যে বিলগুলো সরকার আনছে, তা নিয়ে তো ডিসকাশন হওয়ার কথা, তা নিয়ে তো বিরোধীরা কোয়েশ্চেন করবে, সরকার জবাব দেবে, আমরা জানতে পারবো কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সরকার সেটা ঠিক করবে। এই জন্য তো পার্লামেন্ট। আমাদের তো সংখ্যার দরকার নেই, সংখ্যাতে আমরা যে কোনো বিল আমরা পাস করতে পারবো, কিন্তু আমরা ডিসকাশন চাই। আমরা যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা ডিসকাশন চাই, যে বিরোধীরা আমাদের কোয়েশ্চেন করুক, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই বিরোধীরা জানতে পারুক, আমাদের জানা, কিন্তু সেটা ওনারা করবেন না। ওনারা জানেন যে ওনারা মানুষের প্রশ্ন করবে না। ওই আবার এক কথা বলবো, ওনারা নিজেকে বাঁচতে, নিজেদেরকে বাঁচাতেই প্রশ্ন করবে। ডাইনাস্ট পলিটিক্স এটাই হয়ে আছে। তুমি যত কটা দল বলবে, ইন্ডি জোটের প্রত্যেকটা দল আর ডাইনাস্ট আপনার পলিটিক্যাল পার্টিস, তো তারা নিজেদের কথা ছাড়া নিজেদেরকে বাঁচানোর জন্য সব কিছু করছে। একজনের বাড়ি থেকে, একটা দলের বান্ধবীর বাড়ি থেকে, মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে 50 কোটি টাকা, আরেকজন সাংসদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে 355 কোটি টাকা। তো এই তো হচ্ছে সংসদের অবস্থা, এবং এই তো হচ্ছে বিরোধী জোটের অবস্থা। এদের কথা বলে লাভ নেই। আমরা জানি যেরকমটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গিয়েছেন একাধিক কর্মসূচি নিয়ে, তার মধ্যে থেকে অন্যতম কর্মসূচি আজ যেটা আছে যে ইন্ডিয়া যে জোট হয়েছে সেই জোটের সঙ্গে আজকে বৈঠক আছে ওনার। এবং আজকেই কুণাল ঘোষ তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে 3 রাজ্যে কংগ্রেসের যে ফলাফল তা দেখবার পর এই যে জোট তৈরি হয়েছে সেই জোটের অন্যতম মুখ বা একমাত্র মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা উচিত। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে মোদি বনাম মমতা এটাই দেখানোর চেষ্টা করছেন। এক্ষেত্রে একটা প্রশ্ন করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে যথেষ্ট সফল, সেক্ষেত্রে কি কোথাও থ্রেট বলে মনে হচ্ছে? না, কিসের সফল বলুন তো? কি বিরোধী দলনেত্রী হিসেবে সফল টফল বলেন আমি বুঝি না। হ্যাঁ, সফল
উনি ওনার আন্দোলন করেছেন, এসে গণতন্ত্রের পীঠস্থান আমাদের যে অ্যাসেম্বলি সেটাকে ভেঙে চুরে চুরমাচুর করেছেন। এটাকে যদি আপনি সফলতা বলেন তাহলে আমার কিছু বলার নেই। আজকে উনি নেত্রী হিসাবে একদম 100% অসফল। আজকে না আছে চাকরি, না আছে এখানে কোনো কর্মসংস্থান। আজকে দেখছেন প্রায় 110-12 দিন হয়ে গেল এসএলএসটির ওরা সেই গাছতলাতেই বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে। আজকে টেটের চাকরির পর কোনো চাকরি নেই। আজকে পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে না। আজকে হেলথ ডিপার্টমেন্ট, যার মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, তার কোনো কিছু হচ্ছে না। এমন একটা ডিপার্টমেন্ট নেই যেখানে স্ক্যাম হয়নি। আজকে এরা কৃষকের পেটের ভাতও মারে, আবার শিশুদের পেটের ভাতও মারে। এই তো সরকার উনি চালিয়েছেন। আর উনি যখন দিশা দেবেন দেশের, তাহলে দেশের যে কী অবস্থা হবে সেটা প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ জানেন। এই জন্যই উনি এর আগেও অনেকবার এইসব নাটক করেছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে সেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে পাঠিয়ে দিয়েছে। এবার বাংলার পালা, বাংলাতে উনি মুখ থুবড়ে পড়বেন। 2024 থেকে অলরেডি সেটা 2021 থেকে শুরু হয়ে গেছে। 2024-এও সেটা আরও চরম পর্যায়ে যাবে এবং 2026 তার ফাইনাল কাউন্টডাউন আপনি দেখতে পাবেন। শেষ প্রশ্ন করব, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী শোনা গিয়েছে, আজকেও বৈঠক রয়েছে। আসন সমঝোতা করার জন্য মূলত আজকের এই বৈঠক। কি মনে হয়, মানে যে প্রসঙ্গটা উঠেছিল যে কেন্দ্রে যারা জোট পাকিয়েছে তারা রাজ্যে দ্বৈরথ করছে একে অপরের সাথে, কি বলবেন? না, ইন্ডি জোট বলে তো আর কি বলবো, ইন্ডি জোটের হবে না। দেখুন আজকে তো হচ্ছেও না। আজকে যে এতগুলো ইলেকশন হলো সেখানে কোনো ইন্ডি জোট ছিল না। আজকে পাঞ্জাবে ইন্ডি জোট হচ্ছে না, আজকে তামিলনাড়ুতে ইন্ডি জোট হচ্ছে না। তাহলে হচ্ছেটা কোথায়? হচ্ছেটা হচ্ছে এই টিভি ক্যামেরার মধ্যে। এছাড়া কোনো ইন্ডি জোট নেই। মানুষ বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি আজকে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের জন্য কাজ করছে, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এইসব কোনো রকম কোনো বাজবিচার ছাড়া। তো সেই জন্য ভারতবর্ষের মানুষ আজকে মোদির গ্যারেন্টিতে বিশ্বাস করছেন এবং অপার আশীর্বাদ দিচ্ছেন। সেই জন্যই এরা ভয় পেয়ে গেছে, কারণ মোদিজি বলে দিয়েছে না খাউঙ্গা না খানে দুঙ্গা, সবাই একের পর এক জেলে ঢুকছে। এরা ওই ভয় পেয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য এই ইন্ডি জোটের উপস্থাপনা করেছেন, যার ফলপ্রসূ কিছুই হবে না। মানুষ আবার তার রায় দেবে এবং যারা এই অগণতান্ত্রিক আচরণ করছেন, যারা আজকে বরখাস্ত হয়েছেন, এরপর 2024-এ মানুষের রায়ে তারা একেবারে বরখাস্ত হয়ে যাবেন। লোকসভা নির্বাচনের আগে মমতা মোদী বৈঠক কতখানি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? না, তাৎপর্য কিছু না। উনি মানুষের রায়তেই আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। ওনার অধিকার আছে ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, তাই দেখা করছেন, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ প্রীতম দত্তকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা হান্ট। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে আমি ওয়েন্দ্রিলা। বাংলা হান্ট, কলকাতা।